তাহলে আমরা এর আগের দিন 10-এর দাগে পর্যন্ত অঙ্ক করেছিলাম। কোষে দেখি 1.4-এর 10-এর দাগে পর্যন্ত অঙ্ক আমি এর আগের ভিডিওতে করে দেখেছিলাম। আজকে আমি তোমাদেরকে 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত অঙ্কগুলো করাবো। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে 11 দাগের অঙ্ক। তো আশা করছি আগের ভিডিওতে তোমরা পুরো অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এতে করে তোমরা পরবর্তীকালে সব অঙ্কগুলো তোমরা এখান থেকে করতে পারবে বা দেখতে পারবে। তাহলে 11 দাগের অঙ্কটা কি বলছে, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা তিনটি কি কি হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে এখানে দেখো তিনটে সংখ্যা বলেছে, তাহলে আমরা সংখ্যা তিনটাকে বার করতে বলেছি। তাহলে আমরা প্রথমেই এখানে লিখে নেব, ধরি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যা সমান ওয়াই, আর তৃতীয় সংখ্যা, তিনটে সংখ্যা বলেছে, তাহলে আমরা তিনটে সংখ্যা এখানে ধরলাম। তিনটে সংখ্যা হচ্ছে জেড। ঠিক আছে, এই তিনটে সংখ্যা ধরে এবার আমাদেরকে রিলেশন কি বলেছে, প্রথম এবং দ্বিতীয় গুণফল। প্রথম এবং দ্বিতীয় মানে প্রথম আর দ্বিতীয় মানে কত, এক্স গুণিতক ওয়াই ইকুয়াল টু কি বলেছে 24। তারপরে কি বলেছে, দ্বিতীয় তৃতীয় গুণফল মানে ওয়াই গুণিতক জেড, এই গুণফল কত বলেছে 48 48। আর লাস্ট কি বলেছে, প্রথম ও তৃতীয় গুণফল মানে প্রথম সংখ্যা কত এক্স আর তৃতীয় হচ্ছে জেড, এর গুণফল কত বলেছে 32। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, যে কোনো একটাতে নিয়ে আসতে হবে, হয় এক্স এ নিয়ে আসতে হবে, নাহলে ওয়াই নিয়ে আসতে হবে, নাহলে জেড এ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি তোমাদেরকে বলি যে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কি হবে 24/y, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে না বলে আমরা এটা বলতে পারি যে y ইকুয়াল টু 24/x। ঠিক আছে, বলতে পারি কি না পারি, পারি। আচ্ছা, এইবার দেখো এইখানে কি বলেছে, ওয়াই গুণিত জেড ইকুয়াল টু 48। আচ্ছা, এইখান থেকে আমরা যদি আর একটা বার করতে পারি, জেড ইকুয়াল টু কত 32/x। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে ওয়াইটার জায়গায় আমরা কি লিখতে পারি 24/x, আর জেড এর জায়গায় কি লিখতে পারি 32/x ইকুয়াল টু 48। তাহলে এখানে কি হবে 24 গুণিত 32 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 48, মানে 48 এক্স স্কোয়ার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে 24 গুণিতক 32 এক্স স্কোয়ার ইকুয়াল টু 24 গুণিতক 32 বাই 48। তাহলে 24 দুগুণে 48, 16 দুগুণে 32, কাটাকুটি করে কথা হলো 16। তাহলে আমরা এখান থেকে এক্স সমান কি বলতে পারি, যদি দুদিকেই বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ারে বর্গমূল করলে এক্স হবে, এদিকে বর্গমূল করলে কি হবে √16। √16 মানে আমরা কত জানি 4, তাই তো। এবার দেখো যদি √16, তাহলে আমরা এখান থেকে বার করে কত করে নিতে পারি, এখানে যদি আমরা এক্স এর মানটা বার করে দিই বসিয়ে দিই তাহলে কত হবে 24/4। এক্স ইকুয়াল কত বলেছে 4, তাহলে 6। আর জেড ইকুয়াল টু কত এখান থেকে বসাতে পারি, জেড ইকুয়াল টু এখানে আমরা করতে পারি 32/4 সমান 8। তাহলে আমরা জেড পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এক্স আমরা কি ধরেছিলাম প্রথম সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা কি ধরেছিলাম তাহলে ওয়াই, আর তৃতীয় সংখ্যা ধরেছিলাম জেড। তাহলে এক্স ইকুয়াল টু 4 মানে প্রথম সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 8।
বুঝতে পেরেছো? তাহলে এখানে এবার তোমরা লিখে দাও যে, এখানে জায়গা নেই তাই আমি ছোট করে লিখছি, অতএব প্রথম সংখ্যার সমান হচ্ছে গিয়ে 4, আমাদের তিনটে সংখ্যা বার করতে বলেছে। দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে গিয়ে আমাদের 6, আর তৃতীয় সংখ্যা সমান হচ্ছে আমাদের 8। এই তিনটি বার করতে বলেছে, তাহলে এই তিনটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো 11 অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 11 অঙ্কটা খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। 12 অঙ্কটা কি বলেছে। তোমাদেরকে আমি বারবার বলি যে প্রতিটি অঙ্ক করার আগে প্রতিটি অঙ্ক ভালো করে পড়বে। একবার দেখে দুবার পড়বে, এতে করে কি হবে, তোমরা অঙ্কটা দুবার পড়লে অঙ্কের মধ্যে কোনখানে যেখানে পেঁচ আছে, কোনখানে গিঁট আছে, সেটা তোমরা বুঝতে পারবে। কি বলছে, শিবাজি সংঘের ক্লাবের যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে, হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। দেখো খুব সহজ সহজ অঙ্ক। শিবাজি সঙ্গে ক্লাবের যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যর সংখ্যা 5 গুণ, কি চেয়েছে, ক্লাবের সদস্য সংখ্যা। তাহলে এখানে আমরা প্রথমেই ধরে নিতে পারি, দেখো না ধরেও অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে, কিন্তু ধরলে কি হবে, তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। ধরি সদস্য সংখ্যা সমান এক্স। প্রত্যেক সদস্য সংখ্যা কি বলছে, প্রত্যেকের সদস্য সংখ্যা 5 গুণ টাকা দিয়েছে। তাহলে কি দিয়েছে, প্রত্যেকে চাঁদা দিয়েছে কত, সদস্য সংখ্যার 5 গুণ। প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত, সদস্য সংখ্যা কত গুণ, সদস্য সংখ্যা কত, এক্স, তাহলে প্রত্যেকে কত চাঁদা দিয়েছে, এক্স এর 5 গুণ, মানে 5x টাকা। এটা কি দিয়েছে, প্রত্যেকে দিয়েছে। তাহলে অতএব মোট কত চাঁদা উঠেছে, তাহলে মোট চাঁদা সমান কত, প্রত্যেকে দিয়েছে 5x আর সদস্য সংখ্যা আছে এক্স জন, তাহলে 5x ইন্টু এক্স সমান 5x² টাকা। এই টাকাটা মোট উঠেছে। আর অঙ্কে কত বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে যে 515205। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি খুব সহজেই, শর্তানুসারে শর্তানুসারে 5x² ইজ ইকুয়াল টু 515205। এখান থেকে x² গেলে সমানের উল্টো দিকে চলে গেলে কি হবে, বিপরীত চিহ্ন হয়ে যায়, তাহলে এখানে গুণ হিসেবে আছে, এখানে কি হিসেবে যাবে, ভাগ হিসেবে যাবে। 5 দিয়ে কাটাকুটি করলে কত হয়, দেখো 5 1 5, 1 0, 15 হলো, 5 3 15, তাই তো, 5 1 5, 1 হলো 0, 5 3 15, 2 0, 5 4 20, 5, এটা হলো। তাহলে অতএব x সমান কত হবে, 103,041। এবার 103,041 এর বর্গমূল যদি আমরা করি, তাহলে বর্গমূলটা আমাদের এখানে করে নাও, দেখো কত হবে। এখানে বর্গমূল করলে, এখানে যদি ভাগফলের সাহায্যে বর্গমূলটা করো, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভাগফলের সাহায্যে বর্গমূল। আচ্ছা, যখন এই অঙ্কগুলো করবে রাফে কিন্তু তোমরা বর্গমূলটা করা দেখাবে, ঠিক আছে। 103,041 দুটো দুটো করে হবে, তাহলে কি হবে, 3 3 9, 1 30, 3 ডবল 6, 6 দুগুণে 12, 2 যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6, পরে জোড়াটা নামলো 41, 32-এর ডবল হচ্ছে 64, 1 খাওয়ালে পুরো মিলে যাচ্ছে।
তাহলে এক্স সমান হয়ে গেল আমাদের কত, 3, 2, 1। তাহলে এখান থেকে এবার লিখে দাও, আমরা এক্স কি ধরেছিলাম, সদস্য সংখ্যা, তাহলে এখান থেকে লিখে দাও অতএব সদস্য সংখ্যা সমান 321 জন, এটাই অ্যান্সার। আচ্ছা, এখান থেকে যদি তোমাদেরকে আর একটা ক্ষেত্রে যে, তাহলে প্রত্যেকে কত চাঁদা দিয়েছে, প্রত্যেকে কত চাঁদা দিয়েছে 5x, মানে একে যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা এই অঙ্ক থেকে চাইতে পারতো যে প্রত্যেকে কত চাঁদা দিয়েছে, সেটাও আমাদের পেয়ে যেতাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বড় অঙ্কটা। 13 নম্বরটি বলছে দার্জিলিং এর বাগানের মালিক মোট এত 1080 কমলা লেবু পেরেছেন, সেই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে প্রত্যেক ঝুড়ির সংখ্যা সমানভাবে কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছেন। আচ্ছা, 13 অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, বলছে রাম 12টা আম নিয়ে এসছে, সাপোজ ধরো 12টা আম, এইটাকে বলেছে যে 3টে ঝুড়িতে রাখতে হবে। তাহলে এই একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি, আর এই একটা ঝুড়ি, 3টে ঝুড়ি রাখতে হবে এবং প্রত্যেকটা ঝুড়িতে সমান করে রাখতে হবে। প্রত্যেকটা ঝুড়িতে সাপোজ ধরে নেবে 5টা করে আম রাখতে হবে। তাহলে এখানে 5টা আম রাখলো, এইখানে 5টা আম রাখলো, এখানে কটা পড়ে গেলো, দুটো। তাহলে এখানে আর কটা কম পড়লো, 3টে কম পড়লো, তাই না? 3টে কম পড়লো মানে কি, যদি আমাদের 15টা ঝুড়ি হতো তাহলে এটাতে 5টা, এটাতেও 5টা, এটাতেও 5টা। কিন্তু এই হিসেবে দেখো ঝুড়ি কিন্তু আমাদের 3টেই লাগছে, কারণ এই দুটোকে তো আমি এদের কারোর সঙ্গে রাখতে পারি না, সমানভাবে বলেছে 5টা করে রাখতে হবে। তাই আমাদের মোট আম সংখ্যা কত হতো, তো 15টা, 3টের সঙ্গে যোগ করতে হতো। ঠিক সেরকমই এই অঙ্কটা দিয়েছে, বলছে যে জাস্ট সংখ্যাটা উল্টে দিয়েছে, বেশি দিয়েছে, বলছে 1080টি কমলা লেবু পেয়েছেন, তাহলে 12 জায়গায় 1080 কমলা লেবু, সেই কমলা লেবুগুলি কতগুলি ঝুড়ি এনেছে যে প্রত্যেক ঝুড়ি সমান সংখ্যক কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তার মানে কি হয়, 9টি কমলা লেবু তার সঙ্গে যোগ করতে হবে, তিনি কতগুলো ঝুড়ি এনেছিলেন। তাহলে এইখানে তোমাদেরকে কি করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে যখনই দেখবে যে যত তত এরকম আছে অঙ্কের মধ্যে, সেইখানে তোমরা চোখ বন্ধ করে জানবে যে সেইখানে তোমাদেরকে বর্গমূল বা করতেই হবে, বর্গের অঙ্ক। ঠিক আছে? তাহলে মোট লেবুর সংখ্যা কত, মোট লেবু কত, 1080 এতটি, প্লাস 9টি কম পড়েছে। ঠিক আছে, তাহলে 9টি কম পড়েছে মানে কি, এখানে লেখো যে লেবু কম পড়েছে 9টি, কিন্তু ঝুড়ি কত করে লাগবে, অতএব এখানে লেখো ঝুড়ি লাগবে 1080 প্লাস 9, এতটি লেবুর জন্য, এতটি লেবুর জন্য, তাহলে কত হচ্ছে 1089, এত লেবুর জন্য। তাহলে সমানভাবে রাখতে বলেছে, তাহলে সমানভাবে রাখতে গেলে কি করতে হবে তোমরা জানো, 1089। ঠিক আছে, এটা কি করতে হবে, বর্গমূল করো, ডান দিক থেকে জোড়া, 3 × 9, 189, পরের জোড়া নেমে গেল, 3 × 6, 3 × 6 = 18, 189। তাহলে কতগুলো ঝুড়ি এনেছিলেন, অতএব তিনি 33টি ঝুড়ি
এনেছিলেন। উত্তর হয়ে গেল। তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 14 অঙ্কটা কি বলেছে? বলেছে বকুল তলায় একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিলেন? আবার সেই একইভাবে অঙ্ক। দেখো 14 অঙ্কটা বলছে কতজন লোক কাজ করেছিলেন। তাহলে প্রথমে আমি ধরে নিই। দেখো এইগুলো না ধরে শুধু পাটিগণিতের প্রসেসে করলেও তোমরা করতে পারো। ধরি লোক সংখ্যা সমান এক্স জন। কি বলছে? যতজন লোক নিযুক্ত করেছেন তারা ততদিন কাজ করেছে। তা কতদিন কাজ করেছে? ততদিন কাজ করেছে। কতদিন কাজ করেছে? অতএব এখানে লিখতে হবে, তারা এক্স দিন কাজ করেছে। কারণ এটা অঙ্কেতেই বলে দিয়েছে ততদিন কাজ করেছে, তাই তো? আর প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পায় তবে কতজন লোক কাজ করছে? প্রত্যেকে কত পেয়েছে? 55 টাকা। দেখো এক্স জন লোক ছিল, এক্স জন লোক এক্স দিনে কাজ করেছে, আর প্রত্যেকে প্রত্যেক দিন তারা 55 টাকা করে পেয়েছে। তাহলে মোট ক টাকা পেয়েছে? তাহলে এখানে লেখো যে মোট মজুরি সমান কত? এক্স জন ছিল, তারা এক্স দিন কাজ করেছে, আর প্রত্যেকে 55 টাকা করে পেয়েছে। তাহলে এখান থেকে হলো আমাদের 55 x² টাকা। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে কি বলতে পারি? যে 55 x² ইজ ইকুয়াল টু 12375। x² ইজ ইকুয়াল টু 12375 বাই 55। এটা কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে প্রথমে কাটো, 5 দিয়ে কাটলে 11, 5 দুগুণে 10, 2 23, 5 4 20, 3 35, 5 7 35, 5 5 25। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 27, 11 দুগুণে 22, 5 11 55। এটা হচ্ছে 225। ভালো করে লেখো। 225। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? x² সমান 225। তাহলে x বার করতে গেলে কি করতে হবে? উভয় পক্ষকে আমাদেরকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বর্গমূল করা মানে হচ্ছে রুট রুট ওভার করা। রুট ওভারে 225 বর্গমূল করলে কত হবে? 15। 15 15 225। যদি তোমাদের মনে হয় যে না 15 কি করে হলো, তোমরা বর্গমূল করে দেখতে পারো ভাগফলের সাহায্যে বা উত্তরের সাহায্যে। আমি জানি তাই তোমাদের বসিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার কি চাইছে? আমরা এক্সটা কি ধরেছিলাম? লোক সংখ্যা। এক্সটা আমরা ধরেছিলাম লোক সংখ্যা, আবার এক্সটা কি প্রত্যেকদিন কাজ করেছে। তাহলে আমরা এখানে কতজন লোক ছিল? 15 জন লোক ছিল। তারা কদিন কাজ করেছে? 15 দিনে কাজ করেছে। এখানে লিখে দাও যে অতএব 15 জন লোক কাজ করেছিলেন। এটাই অ্যান্সার। তো 14 অঙ্কটা তোমরা একটা সিঙ্গেল স্টার দিয়ে রাখতে পারো। 14 অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসার চান্সেস আছে। এরপর হচ্ছে তোমার
15 আর 16 দুটো অঙ্কই কিন্তু ডবল স্টার, ঠিক আছে? আমি তোমাদেরকে আগের থেকে বললাম, এবং অঙ্ক দুটো কিন্তু ভালো করে বুঝবে। 15 এবং 16 একটা অঙ্ক বুঝলি কিন্তু তোমার বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। যখনই বলে যে কোন বৃহত্তম 12, 18, যখন দুটো বা তিনটে বা চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য বলে, তখন সবার আগে সেটা করতে হবে সেই তিনটে সংখ্যার লসাগু। 12, 18, 30, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 29, 3 দুগুণে 6, 3 3 9, 3 5। তাহলে লসাগু লেখো। লসাগু সমান কত? 2, 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, পরপর লিখি। 2 গুণিতক 2, 3 গুণিতক 3, 2 গুণিতক 5। দেখো, এবারই আসল মজাটা। এইখানে যদি, তার মানে বুঝতে পারছি এই সংখ্যা নিশ্চয় পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? এখানে আমাদের আর একটা 5 লাগবে। কি করতে হবে আমাদের? এখানে এখানে আমাদেরকে আর একটা 5 দিয়ে গুণ করতে হবে, তবে তো এই দুটো 5-এর জন্য একটা 5 পাবো, এই দুটো 2-এর জন্য একটা 2 পাবো, এই দুটো 3-এর জন্য একটা 3 পাবো। কিন্তু এখানে যদি একটা 5 আছে, তাই আমাদেরকে আর একটা 5 দিয়ে গুণ যদি করি, তবে এই যে লসাগুটা হবে সেই লসাগুটা আমাদের পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তাহলে সবার আগে আমাদের এখান থেকে তুমি পূর্ণবর্গের যে সংখ্যাটা আছে সেটা বার করে নাও। তাহলে কি এখান থেকে যদি করো, তাহলে লসাগু সমান করে নাও কত হবে? 2 দুগুণে 4, 4 9 2 দুগুণে 4, 4 5 20, 20-কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 180, ঠিক আছে? এবার লেখো যে অতএব যে লেখো এখানে প্রদত্ত তিনটি সংখ্যা দিয়ে বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা সমান 180 × 5। 5টা করতে পেরে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। 5 এ 0 0, 5 8 40 শূন্য, হাতে হলো 1, 5 5 8 9। দেখো, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং তিনটে দিয়ে বিভাজ্য, মানে 12 দিয়ে বিভাজ্য, 18 দিয়ে বিভাজ্য, 30 দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করা যায়। কিন্তু অঙ্কে বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। এটা কি 4 অঙ্ক? এটা হচ্ছে 3 অঙ্ক। এবার ভালো করে এখানে ভেবে দেখো, যদি কোনো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি এরপরে আমরা করে যাই, যদি 900-কে দুটো 1 দিয়ে গুণ করি, কি হতে পারে? বা 900-কে, তাহলে সেটা পূর্ণবর্গই থাকবে। দুটো 2 দিয়ে গুণ করলে কি হবে? 900-কে দুটো 3 দিয়ে গুণ করলে কি হবে? 900-কে দুটো 4 দিয়ে গুণ করলে কি হবে? এই গুণ করে করে তোমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটা তোমার হচ্ছে গিয়ে 5 অঙ্কে হয়ে যাচ্ছে। যেখানেই 5 অঙ্কে হয়ে যাচ্ছে, ঠিক তার আগের অঙ্কটাই হবে আমাদের 4 অঙ্কের। যেমন, তাহলে 900 এখানে দুটো 1 দিয়ে গুণ করা মানে কি? 1 স্কোয়ার, মানে 900 হচ্ছে 900 × 2 স্কোয়ার, মানে হচ্ছে
4 দিয়ে গুণ করা, 4 9 3600। এটা এখনো 4 অঙ্কের আছে দেখো। দুটো 3 দিয়ে গুণ করা মানে কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 9, মানে 9 9 81। 900 ইন্টু 4 স্কোয়ার মানে তোমার হচ্ছে গিয়ে 16। 16কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 90 আর 54 মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 90 আর 54 মানে হচ্ছে 144। আর দুটো শূন্য। দেখো এইটা কি, এটা কি 4 অঙ্কের সংখ্যা? এটা 4 অঙ্কের সংখ্যা নয়, এটা হয়ে গেছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে ঠিক তার আগের সংখ্যাটাই আমাদের কি হবে? 4 অঙ্কের। আর এটা কি পূর্ণবর্গের সংখ্যা। তাহলে এইখানে লিখে দাও, অতএব সংখ্যাটি হলো 8100। এইখানে কিন্তু তোমাদেরকে এই যে ছকটা আছে, ঠিক আছে, এইটা কিন্তু করে করে তোমাদেরকে দেখতে হবে। এইটা কিন্তু তোমার হচ্ছে সেই বলে না ট্রাই অ্যান্ড এরর। তোমাকে দেখতে হবে যে কোনখানে 4 অঙ্ক থেকে 5 অঙ্কে যাচ্ছে। যদি 4 স্কোয়ার দিয়ে গুণ করার পর যদি এটা 4 অঙ্কে থাকতো তাহলে তার পরেরটা দেখতাম। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 15 অঙ্কটা। আর 15 অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে তোমরা 16 অঙ্কটাও বুঝতে পারবে বা করতে পারবে। ঠিক আছে, চলো 16 অঙ্কটা তোমাদের করে দেখাই। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? বলছে 8 5 20 25 দ্বারা বিভাজ্য। সে একই ব্যাপার, বিভাজ্য মানেই লসাগু। লসাগু করো। 8 15 20 25। তো এখানে লসাগু কি হবে? আমি এইখানে বড় বড় প্রথমে খাইয়ে করলাম লসাগুটা। তোমরা কিন্তু ওয়ানটা আমি আর লিখছি না, কারণ ওয়ানের কোনো দাম নেই, ওয়ান দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা হয়। এটাকে একটু সাজিয়ে লেখো। দুটো পাঁচের জন্য একটা 5। এই চারটাকে কি করতে পারি? চারটাকে লেখো, দুটো 2, তারপর থাকছে 2, তারপর থাকছে 3। দেখো এইখান থেকে একটা 5 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, তাই তো? কিন্তু এইটা আমাদের জন্য এখানে কোনো জোড়া বেরোচ্ছে না, তাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে এই 6 দিয়ে যে গুণটা করবো, 6 দিয়ে আমাদেরকে প্রথমে কি করতে হবে? গুণটা করে নিতে হবে। 6 দিয়ে গুণ করলেই যে সংখ্যাটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 6 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 600। তাই তো? 5 5 25, 25 দুগুণে 50, 50 গুণে 100, 100 6 গুণ করলে হচ্ছে 600। তাহলে এখানে সে লেখো যে অতএব উপরোক্ত চারটি
খা দিয়ে বিভাজ্য। বিভাজ্য মানে আর কিছু না, ভাগ করা। পূর্ণবর্গ সংখ্যা সমান 600 × 6, 36। এটা হয়ে গেল আমাদের পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে কি বলেছে, 5 অঙ্কে চেয়েছে, এটা কিন্তু 4 অঙ্কে, তাহলে সেই আবার একই প্রসেস। 3600 × 1² সমান 2² হ্যাঁ 4, 4 × 2 = 4, 6 × 24 = 4, হাত হলো 1, 4 × 3 = 12, 3600। দেখো এইটা করার দরকার নেই, এইটা করার দরকার নেই, তার কারণ এইখানে আমরা কি পেয়ে গেছি, এখানে আমাদের এটা 5 অঙ্ক পেয়ে গেছি, তাহলে এরপরে যেটা পাবো এটা হয় 5 অঙ্কের পাবো, নাই 6 অঙ্কের পাবো। আমাদের চেয়েছে কি, ক্ষুদ্রতম চেয়েছে, বৃহত্তম চাই না। তাহলে ক্ষুদ্রতম মানে কি, প্রথমে যেটা পাবো এটাই সব থেকে ছোট, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, এইটা। তাহলে দেখো, অতএব সংখ্যাটি হলো 14400। এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে করে তারাও অঙ্কগুলো দেখে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এতে করে তোমরা সমস্ত অঙ্ক, শুধু ক্লাস 7-এর না, 5 to 10 সব ক্লাসের অঙ্ক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমি এই চ্যানেলে করাবো। ঠিক আছে, এখন শুধু ক্লাস 7 করাচ্ছি, এরপরে ক্লাস 5, 6, 8, 9, 10 করাবো।